হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর পাতাবাহার ছেলেবেলার দিনগুলি পূর্ণলতা চক্রবর্তীর লেখা এই গল্পটা সুন্দর করে বোঝাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখো, ঠিক আছে? আজকে আমি এই একটা ভিডিওতে পুরো গল্পটা বুঝিয়ে দেবো। পরের দিন প্রশ্ন উত্তরগুলো পুরো সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সমাধান করে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে ছেলেবেলার দিনগুলি কি বলছে, পূর্ণলতা চক্রবর্তীর বলছে নতুন বাড়িটা জেঠুমশাই ও পিসিমার বাড়ির কাছেই ছিল, সুতরাং খেলার সাথী অভাব হলো না। জেঠতুতো খুড়তুতো পিসতুতো ভাই বোনদের দল জুটে গেল। মানে কি, নতুন বাড়িটি কি জেঠুমশাই ও পিসিমার বাড়ির কাছেই ছিল, তার ফলে কি ওখানে অনেক লোক ছিল, অনেক ছেলে মেয়ে ছিল, তাদের খেলার কোনো অভাব ছিল না। ছাতের এক কোণে ঘোলা জলের ট্রাঙ্ক থেকে গঙ্গা মাটি তুলে জমা করা ছিল, তাই দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো। তাহলে ছাতের এক কোণে ঘোলা জলের ট্রাঙ্ক থেকে কি গঙ্গা মাটি তুলে জমা করে সেখান থেকে গোলাগুলি বানিয়ে কি না ভীষণ যুদ্ধ শুরু হয়েছিল। সে যুদ্ধের নাম দেওয়া হয়েছিল পটগুলটিস ওয়ার। তাহলে ওই যুদ্ধটির নাম দেওয়া হয়েছিল কি পটগুলটিস ওয়ার। নরম কাদার গুলিতে খেলা বেশ ভালোই চলছিল, হঠাৎ কি কুবুদ্ধি হলো, গুলিগুলোকে বেশ করে লাল করে পুড়িয়ে নিলাম। দুপুরবেলা যখন চাকর বাকররা বিশ্রাম করতে যেত তখন চুপি চুপি রান্নাঘরে ঢুকে মরা উনুনের মধ্যে গুলি গুজে দিয়ে আসতাম। তাহলে কিভাবে তারা গুলিটাকে তৈরি করতো সেটাকে আমাদেরকে বর্ণনা করছে। ওরা উনুন ঝাড়বার সময় সেগুলো বেছে ধুয়ে আমাদের দিয়ে দিত, কিন্তু তাদের দুপক্ষই এমনভাবে আহত হতে আরম্ভ করলো যে আমাদের রান্নাঘরে যাওয়াই বারণ হয়ে গেল, ঠিক আছে? এবার তো কী বলছে, আর একদিন জেঠমশাইয়ের বাড়িতে পটগুলটিস খেলা হচ্ছে, হঠাৎ একজনের হাতে গলাটা ছিটকে সিঁড়ির হাতের তলার দিকে লেগে একেবারে ঘুটের মতো চ্যাপটা হয়ে সেটে রইল। তাহলে কি একদিন কি জেঠমশাইয়ের বাড়িতে গুলগটিস মানে তারা ওই এটা নিয়ে কি না পটগুলটিস নিয়ে খেলা করছে, তাদের কী ছিল, হাতের গলাটা একজন ছিটকে হাতের তলার দিকে কী হয়েছিল, যে একেবারে ঘুটের মতো চ্যাপটা হয়ে সেটে গিয়েছিল। ভারী মজা, সবাই মিলে ঘুটে দেওয়ার পাল্লা শুরু করলাম। দেখতে দেখতে ছাত্ররা কাদার ঘুটেতে ভর্তি হয়ে গেল। এমন সময় জেঠমশাইয়ের পায়ের শব্দ শুনে যে যেখানে পারলো লুকিয়ে পড়লো। তার কি না জেঠমশাইয়ের পায়ের, তারা ওখানে খেলা করছিল, জেঠমশাই যেই পায়ের শব্দ পেলো তারা যে যেখানে পারলো ছুটে গিয়ে লুকিয়ে পড়লো। কেন? কারণ কি, তাকে সবাই ভীষণ ভয় করতো। তারপর লাইন বলছে দেখো, জেঠমশাইকে সবাই বাড়ির ছেলেরা ভীষণ ভয় করতো। তার চেহারা আর গলার আওয়াজ ছিল গম্ভীর। তাহলে তার চেহারা আর গলার আওয়াজ ছিল খুবই গম্ভীর, তাই বাড়ির সবাই তাকে খুবই ভয় করতো। শুনতাম তিনি মস্ত বড় খেলোয়াড়, গায়ে খুব জোর আর রাগও খুব। আমরা কিন্তু কোনোদিন তার রাগ দেখিনি। যখনই ও বাড়ি যেতাম দেখতাম তিনি এক মনে লেখাপড়া করছেন। মানে কি, তিনি জ্যাঠামশাই খুবই রাগী, কিন্তু তারা কখনো তার রাগ দেখেনি। যখনই তার বাড়ি যেত তখন কি করতো, যে তিনি এক মনে লেখাপড়া করতেন। যদি কখনো আমাদের দিকে চোখ পড়তো মৃদু হেসে দু একটা কথা বলতেন। যা হোক, ওদের দেখা দেখি আমরাও লুকোলাম। তাই কি যখন তিনি তাদেরকে দেখতেন বা তাদের চোখে চোখ পড়তো, কি তারা কি জেঠমশাই কী করতো, দু একটা হেসে দিত। বলছে যা হোক, ওদের দেখা দেখি আমরাও লুকোলাম। বলছে সবাই যখন লুকোচ্ছে আমরাও লুকিয়ে পড়লাম। জেঠমশাই আনমনে কি ভাবতে ভাবতে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছেন। হঠাৎ থ্যাপ করে কি একটা তার পায়ের কাছে পড়লো। চমকে উঠে তিনি গুরুগম্ভীর গলায় হাঁক দিলেন, এই কে আছিস, আলো আন। চাকর ছুটে গিয়ে সিঁড়ির আলোটা উস্কিয়ে সামনে ধরতে দেখা গেল একতাল থলথলে কালো মতন কী জিনিস। তাহলে হঠাৎ জেঠমশাইকে আনমনে একটা আস্তে আস্তে সিঁড়ি দিকে যেমন ডাকছে, কি তার পায়ের সামনে একটা জিনিস পড়লো। তখন জেঠামশাই গুরুগম্ভীর গলায় হাঁক দিলেন এবং তার চাকরকে বললেন যে আলো নিয়ে আয়, তারা কি একটা মানে দেখবে কি পড়েছে। ধমক দিয়ে বললেন, এটা আবার কি, কোত্থেকে এলো? চাকর কাচুমাচু হয়ে বলল, আগে ছেলেরা কি যেন খেলা করছিলেন। তখন জেঠামশাই তার চাকরকে জিজ্ঞেস করছে, এটা কোত্থেকে এলো? তখন চাকর বলল যে ছেলেরা খেলা করছে। তখন কি ভেবে হঠাৎ উপর দিকে তাকিয়ে ছাতে ছিঁড়ি দেখে জেঠামশাই হো হো করে হেসে উঠলেন। আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। আর একদিন চোর পুলিশ খেলছি, দাদা হয়েছে পুলিশ, আমি চোর। আমার হাতে সাপ মুখো বালা ছিল, আর একটা মুখ টেনে ফাঁক করে অন্য বালাটা তার ভেতর দিয়ে গলিয়ে দিব্যি হাতকড়ি বানিয়ে দাদা আমাকে ধরে নিয়ে চললো। কি আরেকদিন কি তারা চোর পুলিশ খেলছে, তাদেরকে হাতের বালাটা দিয়ে গলিয়ে দিব্যি হাতকড়ি বানিয়ে, যেমন পুলিশে ধরে না, যে কেউ আসামি হলে তাকে এমনি গোল করে বেঁধে দিয়ে তাকে ধরে নিয়ে যায়, এইরকম টাইপের। আমি সেই এক ঝটকায় হাত ছাড়াতে গিয়ে অমনি নতুন বালা ভেঙে দু তিন টুকরো হয়ে হাতে ছড়িয়ে পড়লো। যখন সে হাত জোরে টানতে লাগলো তখন কি নতুন বালাটা তার ভেঙে গিয়েছিল।
টুকরোগুলো কুড়িয়ে মার কাছে নিয়ে গেলাম। মা হেসে বলল, তোমাকে দেখেছি, এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। যখন দেখছে যে কাঁচের চুড়িটা ভেঙে গিয়েছে, তখন তার মা তাকে বলল, তোমাকে এবার লোহার বালাটা গড়িয়ে দিতে হবে। ক্রিকেট, হকি প্রভৃতি খেলাতেও হাতে করি ওই ছাতি আরম্ভ হয়েছিল। আমি একটু দোষী ছিলাম কিনা দাদাদের সঙ্গে যত সব হুড়োহুড়ি খেলার খুব মজবুত ছিলাম, তেমনি আবার দিদিদের সঙ্গে পুতুল খেলাও চমৎকার লাগতো। মানে কি, তারা ছেলেরা মিলে বিভিন্ন টাইপের বিভিন্ন রকমের খেলা খেলতো। মা সুন্দর করে দোতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন। কত ডল পুতুল, কাচের পুতুল, মাটির পুতুল, পুতুলের খাট, বিছানা, চেয়ার, টেবিল, টি সেট, ডিনার সেট, পিতল ও মাটির কত হাঁড়িকুড়ি, হাতা বেড়ি, কত ঘর কান্না রান্নাবান্না। দিদিরা সুন্দর সুন্দর জামাকাপড়, পুঁতির গহনা তৈরি করতো। পুতুলের বিয়েতে ছোট ছোট পাতা করে ছোট ছোট লুচি, মিষ্টি ইত্যাদি ইত্যাদি কি খাওয়া হতো। মানে কি, তারা যে পুতুলকে সাজাতো, পুতুলকে বিয়ে দিত, মানে যখন হয় তখন খাওয়া দাওয়া হয় না, ওইরকম টাইপের একটা, যেমন তোমরা ছোটোবেলায় খেলাধুলা করো। একবার পুতুলের বিয়েতে আমরা ফুল পাতার নিশান দিয়ে বিয়ে বাড়ি সাজিয়ে সারি সারি ছোট্ট ছোট রঙিন মোমবাতি জ্বেলে দিলাম। একবার কি পুতুলের বিয়েতে তারা কি করেছিল, যে ফুল পাতা দিয়ে নিশান দিয়ে বিয়ে বাড়ি সাজিয়ে সারি সারি ছোট ছোট মোমবাতি দিয়ে কি জ্বেলে দিয়েছিল। সবাইকে ডেকে দেখালাম, কি সুন্দর দেখাচ্ছে। তারপর খাবার ডাক পড়তে সবাই নিচে চলে গেলাম। খাওয়া সেরে এসে দেখি পুতুল ঘরে সে এক অগ্নিকাণ্ড। তারপর কি, তারা খাবার ডাক পড়তে সবাই নিচে চলে গিয়েছিল, খাবার সেরে এসে দেখে তারা পুতুল ঘরে একটা কি অগ্নিকাণ্ড ঘটেছে। ছোট্ট মোমবাতি কয়েকটা মিনিট জ্বলেই শেষ হয়ে গিয়েছে। নিশান টিশান পুড়ে এবার কাঠের হাত জ্বলতে আরম্ভ করেছে, কাঠের ছাদ জ্বলতে আরম্ভ করেছে। মানে যে মোমবাতিটি ছিল ওখান থেকে আগুন জ্বলে গিয়ে এইসব কীর্তি ঘটছে। তাড়াতাড়ি জল ঢেলে আগুন নিভানো হলো। অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল। এবার কি, তারা তাড়াতাড়ি জল ঢেলে দিয়েছিল, আগুনগুলোকে নিভিয়ে দিয়েছিল, যার ফলে কি পুতুলগুলো বেঁচে গিয়েছিল। আমাদের এক মজার খেলা ছিল রাগ বানানো। তাদের একটা মজার খেলা ছিল, সেই খেলাটার নাম কি, রাগ বানানো। হয়তো কারোর উপর রাগ হয়েছে, অথচ তার শোধ নিতে পারছি না, তখন দাদা বলতো, আয় রাগ বানাই। মানে কি, রাগ ভাঙানো যেটাকে বলে, ঠিক আছে। বলেই সেই লোকটির সম্বন্ধে যা তা অদ্ভুত গল্প বানিয়ে বলতে বলতে আরম্ভ করতো। আমরাও সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বসতাম। তার মধ্যে বিদ্বেষ কিংবা হিংসা ভাব কিছু থাকতো না। সে ব্যক্তির কোনো অনিষ্ট চিন্তা থাকতো না, শুধু মজার কথা। মানে কি, কেউ রাগ করলে তার সম্পর্কে যত রকম মানে ভালো ভালো কথা হাসানো, যাকে বলে হাসিয়ে দিয়ে তার রাগটাকে ভাঙাবে, ঠিক আছে। এরকম টাইপের তারা বিভিন্ন টাইপের মানে ফোন দিয়ে আসতো, কিন্তু কোনো রকম হিংসা বা কষ্টদায়ক কিছু বলতো না। যত রকম বোকামি হতে পারে, যত রকমের মানুষ নাকাল অপ্রস্তুত হয়ে হাস্যপদ হতে পারে, সব কিছু সেই লোকটির সম্বন্ধে কল্পনা করে আমরা হেসে কুটিপাতি হতাম। মানে যত ওর হাসি সম্পর্কে যত রকম যে কথা বলতে পারে ওই সম্পর্কে বলতো। দাদার হজবরল বইয়ের হিজিবিজি যেমন মনে করো বলে যত রকম সব উদ্ভট কল্পনা করে নিজেই হেসে দম বন্ধ হওয়ার উপক্রম করে। আমাদেরও প্রায় সেই দশাই হতো, কিন্তু মজা হতো এই যে হাসির স্রোতে রাগটার সব কোথায় ভেসে যেত, মনটা আবার বেশ হালকা খুশিতে ভরে উঠত। মানে কি, তারা রাগ বানানোর জন্য এই সমস্ত যে ফন্দিগুলো আটতো, লাস্টে কি বা শেষের দিকে কি রাগটা শেষ পর্যন্ত ভেঙে যেত। বলছে আবার কোথাও হালকা মানে রাগটা স্রোতের মতো চলে যেত। আর একটা মজার খেলা ছিল কবিতার গল্প বলা। একটা কোনো জানা গল্প নিয়ে একজন প্রথম লাইনটা বানিয়ে বলবে, আর একজন তার সঙ্গে মিল দিয়ে দ্বিতীয় লাইন বলবে, তারপরের জন তৃতীয় লাইন, এমন করে গল্পটা শেষ করতে হবে। মানে কি, কবিতা একজন প্রথম লাইন বললো, তারপর যে দ্বিতীয় লাইন বলবে, তৃতীয় লাইন বলবে, এরকম করে কি গল্পটা শেষ করতো কবিতাটা। যদি কেউ না পারে সে হেরে গেল, তারপরের জন বলবে, মানে কেউ যদি ধরো তুমি একজন পারলো না, তার পরের জন বলবে সে না পারলে। দাদা কখনো হার মানত না, যত শক্ত হোক না কেন চট করে মিলিয়ে দিত। যেমন একদিন হচ্ছে বাঘ ও বগের গল্প। একদা এক বাঘের গলায় ফুটেছিল অস্থি, যন্ত্রণায় কিছুতেই নাহি তার স্বস্তি। 3 দিন 3 রাত নাহি তার নিদ্রা, সেঁক দেয় তেল মাখে লাগায় হরিদ্রা। হরিদ্রা মানে হলুদ, ঠিক আছে। মানে দেখো, মানে যে গল্প কবিতা লাইনগুলো ওরা বলতো, একটা কিছুটা তুলে দিয়েছে। দেখো, এরকম চলতে চলতে সুন্দর কাকা যেই বললেন, ভিতরে ঢুকাইয়া দিল দীর্ঘ তার চঞ্চু। কেউ আর তার মিল দিতে পারেনি। আমরা সবাই পাস করে দিলাম। দাদার পালা আসতেই সে চোট করে বলল, বক্সে চালাক অতি চিকিৎসক চঞ্চু। মানে দাদা সে হার মানত না, তাই দাদা এটা বলে ফেললো। আমরা চেঁচামেচি করে উঠলাম, ওসব যা তা বললে হবে না, চুঞ্চু আবার কি কথা। সুন্দর কাকা খুশি হয়ে দাদার পিঠ চাপড়ে বললেন, চুঞ্চু মানে ওস্তাদ বা এক্সপার্ট। মানে চঞ্চু মানে কি, ওস্তাদ বা এক্সপার্ট। দাদা যেহেতু হার মানতে চায় না, তাই দাদা কিছু একটা বলে দিল, কিন্তু তারা চেঁচামেচি করে বলছে ওসব যা তা বললে হবে না।
ছোটবেলা থেকে দাদা কবিতা লিখতে আরম্ভ করেছিল। 8 বৎসর বয়সে তার প্রথম কবিতা নদী আর 9 বৎসর বয়সে দ্বিতীয় টিক টিক টং ঢং মুকুল পত্রিকা ছাপা হয়েছিল। তাহলে সে দুটো কবিতা লিখেছিল। 8 বছর বয়সে প্রথম কবিতা লিখেছিল নদী, আর 9 বছর বয়সে একটা কবিতা লিখেছিল, সেটা হচ্ছে টিক টিক ঢং টং। দাদা দেখা দেখি আমরাও শখ হলো কবিতা লেখা। তাহলে দাদা দেখা দেখি আমাদেরও কবিতা লেখার শখ হলো। একটা খাতায় বেশ ফুল লতা পাতা এঁকে লুকিয়ে দু একটা কবিতা লিখলাম। তারপর একটা গল্প লিখতে আরম্ভ করলাম। একদিন দুপুরে বসে গল্প লিখছি, বাবার কাছে একজন ভদ্রলোক দেখা করতে এলেন। তাকে বসিয়ে বাবাকে ডেকে দিলাম। বাবা এসে তার সঙ্গে খানিকক্ষণ গল্প সল্প করলেন, তারপর দুজনে একসঙ্গে কোথায় বেরিয়ে পড়লেন। ঠিক আছে, মানে কি একদিন কি কবিতা লিখলেন, তারপর গল্প লিখতে আরম্ভ করেছিলেন, দুপুরে এসে গল্প লিখলেন, বাবার সঙ্গে একজন ভদ্রমহিলা দেখা করতে এসে বাবা বসিয়ে তাকে ডেকে দিলাম এবং কি খানিকক্ষণ গল্প সল্প করে সেখান থেকে তারা কি বেরিয়ে গেল। আমার খাতাটা টেবিলে ফেলে এসেছিলাম। ওরা চলে যেতেই তাড়াতাড়ি খাতাটা আনতে গিয়ে দেখি আমার সেই অর্ধেক লেখা গল্পটায় পাতায় তারপরে কি হলো কি বলে বাকি গল্পটা সেই ভদ্রলোক নিজেই লিখে শেষ করে রেখেছেন। মানে তারা চলে যাওয়ার পর তারা যখন তার খাতা আনতে গিয়েছিল তখন দেখেছে বাকি অর্ধেকটা ভদ্রলোক লিখে শেষ করে দিয়েছেন, মানে কমপ্লিট করে দিয়েছেন। তিনি ছিলেন তখনকার একজন নামকরা লেখক নগেন্দ্রনাথ গুপ্ত। তাহলে এতক্ষণ যার কথা বলছে তিনি ছিলেন একজন নামকরা লেখক, তার নাম কি নগেন্দ্রনাথ গুপ্ত। বড় হয়ে তার লেখা অনেক সুন্দরী গল্পের প্রবাসীতে পড়েছি। আমার খাতায় লেখাটা নিশ্চয়ই খুব ভালো হয়েছিল, কিন্তু তখন আমার মনে কি হয়েছিল জানো? মনে হলো আমার গল্পটা মাটি হয়ে গেল, মনের দুঃখ খাতাটা ছিঁড়ে ফেললাম। তখন কি তার মনে হয়েছিল যে কে যেন আমার খাতায় সব কিছু উল্টোপাল্টা লিখে দিয়েছে। তখন তো সে জানতো না যে তিনি একজন নামকরা লেখক, তাই সে কি মেয়েটা কী করেছিল, খাতাটা ছিঁড়ে ফেলে দিয়েছিল। বাবা যখন বিদেশে কোথাও যেতেন মজার ছবি আর পদ্মের আমাদের চিঠি লিখতেন। আমাদের পড়া হয়ে গেলে সেগুলো কত লোকের হাতে হাতে ঘুরতো। সেসব যদি সংগ্রহ করা থাকতো তাহলে তাই দিয়ে মজার একটা বই হতে পারতো। তাহলে বাবা যখন বিদেশে থাকতেন সেখান থেকে তাদের যেন মজার পদ্য চিঠি লিখে পাঠাতেন। সেগুলো কি বলছে পড়া হলে কি লোকে হাতে হাতে ঘুরে বেড়াতো, সেগুলো যদি সংগ্রহ করে রাখতো তাহলে সেগুলো দিয়ে অনেক মজা বই লেখা হতো। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমি এটা মানে পুরো গল্পটা পড়ে দিলাম, পরের দিন প্রশ্ন উত্তরগুলো সমাধান করব।